দাদা কি রে গিরি, কিছু বলবি নাকি? সদুর তো দিন দিন বয়স হচ্ছে, এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময় বিয়ে দেবে কি করে? আরে তোর মেয়ে তো এখনো 12 পেরোয়নি। তুই জানিস সাহেবদের মেয়েরা এই বয়সে। সাহেবদের কথা কেন তুলছো দাদা? আমরা তো সত্যি সাহেব নই। ঠাকুর দেবতা না মানো, তারা ঝগড়া করতে আসছে না, কিন্তু সারা গায়ে সমাজ তো আছে, তাকে উড়িয়ে দেবে কি করে? ভাবিস নে বোন, সেসব আমি জানি। এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি, তেমনি আমাদের এই নথ ছাড়া সমাজটাকেও আমি হেসে উড়িয়ে দেব, বুঝেছিস? চল। আমার হয়েছে যত জ্বালা। সদু, তুমি এখানে? আমি তো রোজই এখানে ফুল কুড়াতে আসি। আপনি কবে এলেন? আজ সকালে। কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? আমি যদি এই কুড়ানো ফুলগুলো তোমার কোচরের ভিতর থেকে আরেকবার কুড়িয়ে নেই, তাহলে? আরে এ কি করলে? আপনাদেরই তো ফুল, বেশ তো, কুড়িয়ে নিয়ে যান। এত অভিমান! আরে মেয়েটা রাগ করে চলে যাচ্ছে নাকি? এই মেয়ে শোনো। এই, শুনেছি তোর মামা নাকি ভগবানকে বিশ্বাস করে না, কথাটা কি সত্যি? শুধু অবশ্যই, আর আমি নিজেও মামার মতে বিশ্বাসী। বেশি লেখাপড়া করলে মানুষ ভগবানকে ভুলে যায়, তাই না? দীপালি শোন, ভগবান, জীবন মরণ এ সকলই আধ্যাত্মিক ব্যাপার। চল বাড়ি যাই। হ্যাঁ তাই চল। এ বুঝি আপনার মেয়ে? হ্যাঁ দিদি, এই আমার মেয়ে। বাড়ন্ত বয়স,
নইলে তা হোক, ছেলের বয়সে প্রায় 30, ওদের দুজনের মানাবে ভালো। কইরা মা শুধু একবার এদিকে আয় তো। মেয়ে আমার পছন্দ হয়েছে, এবার দিন স্থির করলেই হয়। এন্ট্রান্স, হ্যাঁ? তাহলে তো আরো বছর 2 সদুর কাছে ইংরেজি পড়তে হবে, তারপর বিয়ের কথা বলা যাবে। তুমি আর অমত করো না দাদা, এমন সুবিধা আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। তাহলে হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিয়ে আগে যা, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না। 15 পা দিল যে, 15 বছর বেঁচে রয়েছে যে। তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। সে ভয় তো আর ওকে জলে ফেলে দিতে পারি না, নাকি পারি? ছেলেটিকে একবার নিজের চোখে দেখে আসো না দাদা, পছন্দ না হয় না দেবে। হ্যাঁ, সে অবশ্য ভালো কথা। ঠিক আছে, রবিবারে যাব বলে চিঠি লিখে দিচ্ছি, তুই যা। শুধু তোমার সাথে আমার কিছু কথা আছে। শুধু চলো আমরা ওইখানটাতে বসি, চলো। তোমার মামা তোমার জন্য পাত্র দেখতে গেছেন। বিয়ে হয়ে গেলে হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। শুধু তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? তাই আমিও বিদায় নিতে এসেছি, হয়তো শেষ বিদায়। এই একান্ত নির্জনে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোব না, কারণ কারণ থাক সে কথা। আমি চললাম। ছেলেটি দেখতে মন্দ নয়, পাস টাস তেমন কিছু করতে পারেনি, আবার মুখ্য বলে মনে হলো না। বেশ বিনয়ী, ভদ্র। তাছাড়া ছেলেটি যথেষ্ট নম্র। ছেলেটির মুখে কি যেন একটা আছে, ইচ্ছে হয় আরো দুদণ্ড দাঁড়িয়ে কথা বলি। জানিস কি গিরি, বেশ কদিন যাবৎ শরীরটা সুস্থ মনে হচ্ছে না। একটা কথা তোকে বলে যাই, শুনে রাখ। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই এই ছেলের কাছে সদুকে বিয়ে দিস। কারণ ছেলেটি ভগবানকে বিশ্বাস করে। আয়।
আমার মামা ব্রজবাবু নিতান্ত নাস্তিক প্রকৃতির লোক ছিলেন, আর আমি তার যোগ্য ভাগ্নী। তাই আমিও ভগবানে বিশ্বাস করি না। আমাদের ধারণা মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে। যাই হোক, লেখাপড়ায় তুমি আমার চেয়ে অনেক কম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার প্রতি এ বাড়িতে সকলের এই অবহেলা আমি যে মেনে নিতে পারছি না। তুমি যেটাকে অবহেলা বলছো, আমি বলবো সেটা জ্ঞানের অভাব। একদিন ওরা নিজেদের ভুল বুঝতে পারবে। আচ্ছা, তোমার সাথে আমি যে খারাপ আচরণ করি তুমি মনে কষ্ট পাও না কেন? তুমি যে বয়সে আমার থেকে অনেক ছোট, তাই। আমার ফিরতে অনেক দেরি হতে পারে মা। কিছু খেয়ে গেলে ভালো হতো। কিছু খাবার টাবার হবে মা? অবাক করলে ঘনশ্যাম, এই সাত সকালে খাবার পাবো কোথায়? তবে ঠিক আছে মা, আমি যাই। কালকের খাবারগুলো কি হলো মা? খাবার আবার কে আনলে বৌমা? কেন, সেদিন যে বাসন্তী আর লিপি সন্দেশ আর রসগোল্লা দিয়ে গিয়েছিল? ও মা, সে আবার কটা সন্দেশ রসগোল্লা যে আজ পর্যন্ত থাকবে? সে তো কালই শেষ হয়ে গেছে বৌমা। বলি, ঘরেও তো কিছু তৈরি করে দেওয়া যেত। বেশ তো, তাই কেন দিলে না শুনি? তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা। এখন থেকে তুমিই দিও। তা এখন খেতে আসো, চলো। আমি এখন খাবো না, তোমরাই খাও। বট ঠাকুরের খাওয়া না হলে দিদির বোধহয় খিদে হবে না মা। তাই নাকি? ঢঙে আর বাসি না। আগেই বলেছিলাম মা, বুড়ো শালিক পোষ মানবে না। বড় বৌদি রূপের অহংকার দেখে আর বাঁচি নে। আমি কি তার চেয়ে কম? না, তা হবে কেন? বৌদি এই কথা বলেছে নাকি? এ যুগে সব কথা মুখে বলতে হয় না, আমি ভাব দেখেই বুঝি। সাজগুজ বন্ধ রেখে আমাকে ঘুমাতে দাও। আমি কথা বললেই ওটা ওটা। সকালে আমার অফিস আছে। মা ঠাকুরুন বাড়ি আছো নাকি? ঘনশ্যাম পাঠিয়েছে বুঝি? দে বাবা দে। আমার কি আর বয়স আছে? ছোট ছেলেটা কাল রুই মাছের মুড়ি ঘন্ট খেতে চেয়েছিল। আগে ঘনশ্যাম বাবু এই মাছটা বাজার থেকে বাড়িতে পৌঁছে দিতে বললেন, তাই নিয়ে আসলাম। আমি এখন আসছি ঠাকুরমা। কই গো, কই গো ছোট বৌমা? ধরো ধরো ধরো। শুনো, এইটা মাছের ঝোলের কুটনো, এইটা অম্বলের কুটনো, এইটা ডালের কুটনো, আর এইটা দিয়ে মুড়ি ঘন্ট। আজ আবার একাদশী, আমারও মহামায়ার হাঙ্গামা নেই। ওর জন্য কি হচ্ছে মা? আজ আর সময় কই বৌমা, ওর জন্য দুটো আলু ভাতে দিতে বলেছি, তারপর একটু দুধ দেখবো নে। সময় নেই কেন মা? দেখতেই তো পাচ্ছ বৌমা, এতগুলো রান্না করতে অনেক বেলা হয়ে যাবে, তাই। শুধু আলু ভর্তা দিয়ে কি কেউ খেতে পারে মা? একটু ডাল রান্না করার সময়ও কি হতো না? তোমার সাথে আমি তর্ক করতে পারি না বৌমা, আমার অনেক কাজ আছে। কাজ সকলেরই আছে মা। তিনি 30 টাকার কেরানিগিরি করেন না বলে, কুলি মজুর বলে তোমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো, কিন্তু আমি পারি না। দরকার হলে আমি তাকে রেঁধে খাওয়াবো। তুমি তো কাল এলে বৌমা, এতদিন ওর কি করে খাওয়া হতো শুনি? অত কিছু সব আমি জানি না। মাছটা আমি রান্নাঘরের ভিতর রেখে গেলাম।
এই দুধটুকু খেয়ে নাও, আমি মার কাছ থেকে চেয়ে এনেছি, বড় বৌদি দেখেনি। তুমি দুধটুকু বদ্দাকে দিয়ে এসো, ও মনে হয় কিছুই খায়নি। বড়দার জন্য তোমার খুব কষ্ট হয় না জানো? মা যখন বড়দাকে না খাইয়ে রাখতো আমার খুব কষ্ট হতো। জানো মা, বদ্দার মতো মানুষই হয় না। এই যে বাড়ি শুদ্ধ লোক তাকে কত কষ্ট দিয়ে কথা বলে, কিন্তু বদ্দা নীরবে সব সহ্য করে। আসলে তোমার মাটাই ভালো না, নতুন বউটাকে একদম সহ্য করতে পারছে না। আচ্ছা, শুনেছি বৌদি নাকি বিয়ের পর থেকে নিচে ঘুমায়। আমিও তাই শুনেছি। কি জানি বাপু, এত ঢং আমার একদম ভাল লাগে না। আমি আমার স্বামীকে ছাড়া এক দণ্ডেও থাকতে পারবো না। আচ্ছা, এখন ঘুমাও। দুধটা খেয়ে নাও না প্লিজ। দুধটা বদ্দাকে দিয়ে আসতে বলেছিলাম। তুমি একদম শুকিয়ে গেছো, আজ তুমি খাও, অন্যদিন বড়দাকে দেবক্ষণ। খাও না লক্ষ্মী, খাও। আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? কে বললে? তুমি তো জানো আমি হাত গুনতে জানি। জানলে ভালো, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো। তিনি কি দোষ আমায় দিলেন শুনি? কোনো গোয়েন্দা দোষ দেয়নি, আমি দিচ্ছি। এত অল্পতে তুমি এত রেগে যাও কেন? অল্প? তুমি কি ভাবো তোমার ন্যায় অন্যায়ের বাটখারা দিয়ে সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, এই অত্যাচার তোমার নিজের চোখে দেখলে তোমারও রাগ হতো। আমি বৈষ্ণব, আমার তো অত্যাচারের উপর রাগ করতে নেই। মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, তোমাকেও হতে হবে। কেন আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এই তোমার অপরাধ। আমি ভগবান মানি না। ভগবান মানো না কেন? নেই বলে মানি না, মিথ্যে বলে মানি না। তুমি বলেছিলে তোমার মামা নাকি নাস্তিক ছিলেন। তিনি নিজেকে নাস্তিক ভাবতেন না, অ্যাগনস্টিক বলতেন। সে আবার কি? যারা ঈশ্বর আছেন বা নেই এ সম্বন্ধে কিছুই বলেন না, তাদেরকে অ্যাগনস্টিক বলেন। থাক ওসব আলোচনা, ওসব কথা আর তুমি কোনোদিন আমার সামনে মুখে আনবে না। আর একটা কথা, মায়ের কাছে মাপ চেয়ে নিও। মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? অর্থ এই যে, সেটা তোমার কর্তব্য। তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই। আর কিছু না পারো, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। কেন জানতে পারি? না, নিষেধ করা আমার কর্তব্য, তাই বলে দিলাম। কর্তব্য জ্ঞান তোমার যদি এত বেশি, সে কি আর কারণেই? আমিও তো একটা মানুষ, আমারও তো একটা কর্তব্য আছে। আর তা যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, গুরুজনদের সাথে বিবাদ করাই যদি তোমাদের কর্তব্য মনে হয়ে থাকে, তাহলে যেদিন ইচ্ছে সেদিন তুমি চলে যেও। আমাদের এখান থেকে তোমাকে কেউ বাধা দেবে না। তুমি কি করছো? কথা কইতে হবে না,
ঘুমো, জেগে থাকলে মাথা ধরা সারবে না। আমার মাথা ধরেছে? তোমায় কে বললে? কেউ বলেনি, আমি হাত গুনতে জানি। তাহলে অন্যদিনও তো পেয়েছো। মাথা তো শুধু আমার আজ ধরেনি। রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমাও, কথা বলবে না। ঘুমোতে হবে না, আমার মাথা ধরা ছেড়ে গেছে। তবে সবর করো, ওষুধটা লাগিয়ে দিই। ঘনশ্যাম, শুন বাবা, কালকে তো সব কথা তোকে বলতে পারিনি, কিন্তু এই বউ নিয়ে আমি ঘর করতে পারবো না। কালকের ঘটনা তো সব শুনেছো? শুনেছি মা। তাহলে এর একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। তাকে আর পারি না রে বাচ্চা, একদিনেই পারি। এত বড় ধারি মেয়েকে আমি বিয়ে করাতে ইচ্ছা ছিলাম না। সে কথা ভেবে আর লাভ হবে কি মা? যাই হোক, বাড়ির বড় বউ ফেলে তো দেওয়া যাবে না। ও চায় আমি একটু ভালো মন্দ খাই মা, সে ব্যবস্থা করলে তো আর কোনো ঝামেলা হয় না। আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি না? কাল এসে এই বউ আমাকে শিখিয়ে দেবে? অত বড় বউ যেদিন এসেছে সেদিনই বুঝেছি আমার সংসার ভাঙলো বলে। তা বাবা, আমার গিন্নিপনা যদি না চলে তাহলে এই বাড়ির চাবিখানা ওর হাতেই তুলে দিচ্ছি। কই গো বৌমা, আসো, চাবির গুছাটা এসে নিয়ে যাও। সব মেয়ে মানুষের ওই একই রাগ, কাকে বা কি বলি। বদিমণি, বদিমণি, ও বদিমণি, আমি ধোপা কার্তিক। বাবুর জন্য ময়লা কাপড়গুলো নিতে আসছি। দাঁড়াও, দিচ্ছি। এই কি তার ঈশ্বর পরায়ণতা? আমার মা গরিব, এক বিন্দু সাহায্য করতে অনুরোধ করি, এই ভয় চিঠিখানা পর্যন্ত দেওয়া হয়নি। এত বড় ক্ষুদ্রতা কি কখনো আমার নাস্তিক মামা দ্বারা সম্ভব হতে পারত? কোথায় শুনলে? কেমন করে তুমি হাত গোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়ি শুধু সবাইকে আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো? স্পাই? ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না। আমার মামার বাড়িতে এখনো রান্নাঘরটা বাকি আছে, আমি তার মধ্যেই আবার ফিরে যাব। কাল আমি যাচ্ছি। যাওয়াই যদি উচিত মনে হয় তাহলে তোমার গয়নাগুলো রেখে যেও। এত হীন, এত ছোট আমার স্বামী, ছি! ওগুলো কেড়ে নিতে চাও? না না, তোমার কিছু গহনা আমি ভিক্ষে চাইছি। আমার টাকা বড় দরকার, তাই বাধা দেব। মাথা দাও আর বেঁচে ফেলো, তা তোমাদের ইচ্ছা। তোমাদের গয়নার প্রতি আমার এক বিন্দু লোভ নেই।
ও শোনো, তোমাদের গ্রামের নরেনবাবু আসছেন। আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু। চিতার বিলে হাঁস শিকার করার জন্য সেই কবে নেমন্তন্ন করেছিল, তাই এসছেন। তুমিও তাকে বেশ চেনো না। তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমার উপরে রইল। কাল রাত্রি থেকেই মায়ের বাতটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিলও বাড়িতে নেই, অখিলকেও তার অফিস করতে হবে। তুমি রামগঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আবার কাল এই সময়, রাতটা সেখানেই থাকতে হবে। তাহলে অন্য কোথাও তাকে যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে আমি বেরোতে পারবো না। ছি, তাই হয় নাকি? আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি, তুমি সামনে বের না হতে পারো, আড়াল থেকে সব গুছিয়ে গাছিয়ে দিও। আমি আসি। কি জানি বাবু, বড় বৌমার ভারী লজ্জা। আমার কাছে আমার লজ্জা কিসের রে? শুধু আয় আয়, বেরিয়ে আয়, অনেকদিন তোকে দেখি না। একবার আয় তো দেখি। দিদি সবটাতেই বাড়াবাড়ি, পাড়ার লোক, ভাইয়ের লোক, বিয়ের দিন পর্যন্ত বেরিয়েছো, কথা কয়েছো, আর আজ যত লজ্জা। একবার যাও না। বাবু পান চাইলেন মা। কে বাবু? নরেন বাবু। তিনি শিকার করতে যাননি? আগে না, উনি তো বৈঠকখানায় বসে আছেন। শিকারের ছলটাও মিথ্যে? নরেন বাবু দিয়েছে। শুধু দাঁড়াও। এখানে এসছো কেন? দাঁড়াও বলছি। শিকারে যাওনি কেন? ঘনশ্যাম বাবুর হুকুম পাইনি, আর যাওয়ার সময় বলে গেলেন আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। তুই আর কত কষ্ট করবি? তুমি চুপ করো তো দাদা। ব্রজবাবুর বাড়ির দিকে কিসের বাজনা শোনা যায় রে গঙ্গা? বিয়ের বাজনা। সদর বিয়ে বুঝি? সদর বিয়ে তো তোমার কি হয়েছে দাদা? তোমার লজ্জা করে না দাদা? এত বড় জ্বরে ভুগছো, একদিনও জ্বর ছাড়ছে না। কই সদুদি তো তোমাকে একদিনও দেখতে আসলো না। ওখানে কে কে? ওখানে সদুদি, সদুদি, সদুদি শোনো, সদুদি। তুই কাঁদছিস কেন রে গঙ্গা? সদু এসেছিল বুঝি? তুমি আবার উঠছো কেন দাদা? তোমাকে না ডাক্তার বারণ করেছে উঠতে? ডাক্তার বারণ করেছে, ডাক্তার বারণ করেছে, কিন্তু কিন্তু সে সময় কি জানো? বলি
কথা কি তোমাদের শেষ হবে না বাছা? শুধু ভেবেই মরছি, বৌমাটি কেন যে আমার এত কষ্ট সহ্য করে মাটিতে শুয়ে থাকে। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা হয়ে গেছে। একটু মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো তো বৌমা, চায়ের পেয়ালাটা কি বৈঠকখানা পাঠিয়ে দিব, নাকি ওই বাগানেই ঝোপের আড়ালে বসে খাবে? তুমি কি রোজই এমনি করে আড়ি পেতে আমাদের কথা শোনো মা? না না, সময় পাই কোথায়, সারাদিন সংসারের কাজ। এই দেখো না বাচ্চা, বাতের ব্যথায় মরছি, চা তৈরি করতে আবার রান্নাঘরে ঢুকতে হলো। তাই এখানেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে সামনে খাবেন না, তা আমি যাচ্ছি। কিরে রঙ্কু, নরেনবাবু চলে গেল কেন রে? আগে কিছু জানি না দাদাবাবু। ও, আমি তো স্বীকার করতে বারণ করেছিলাম, মনে হয় তাই চলে গেছে। বাবা ঘনশ্যাম, এদিকে এসে তো বাবা, শুনে যাও। আগে আসছি মা। আচ্ছা ঠিক আছে। শুধু তাড়াতাড়ি আসো, তোর তো খিড়কি খুলে দাঁড়িয়ে আছে, যেভাবে আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। নরেন্দা, তুমি আমাকে এখানে আনলে কেন? আর এসব কাপড় কিনলেই বা কেন? আমি ছাড়া এই জামা কাপড় কে কিনবে শুধু? নো, নেভার। আমার সমস্ত কিছুর দায়িত্ব আমার স্বামীর। তুমি তুমি আমাকে এখানে আনলে কেন? তুমি কে? আমার আমার এত বড় ক্ষতি, আমার এত বড় ক্ষতি করলে কেন নরেন্দা? আমার এত বড় ক্ষতি করলে কেন? শোনো, আমি দিব্যি করছি, তুমি আমার বোন, একমার পেটের ভাই বোন আমরা। না না, আমাকে তোমরা আমার স্বামীর পায়ের উপর ফেলে দিয়ে আসো। আমার অদৃষ্টে যা হবার তাই হবে। কাল কাল সারা রাত আমি তাকে দেখতে পাইনি। আজ না দেখলে আমি মরেই যাব ভাই, আমি মরেই যাব।
আমি মুক্তর কাছে সব শুনেছি। তাকে যদি এতই ভালোবাসবে, কই কোনোদিন একসঙ্গে তো এক বিছানায়। তুমি আমাকে এসব বলো না ভাই, তুমি আমার বড় ভাই, বলো না। আমি আজই তোমাকে তোমাদের বাগানে রেখে আসতে পারি, কিন্তু কিন্তু তিনি কি তোমাকে মেনে নেবেন? আর তোমাকে নিয়ে তখন গ্রামের মধ্যে কি দুর্গতি না হবে বলো তো? ঘরে নেবেন কিনা জানি না, কিন্তু সে আমাকে ক্ষমা করবেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। তুমি আমাকে তার পায়ের তলায় ফেলে এসো নরেন্দা। ভগবান ভগবান তোমাকে রাজেশ্বর করবে, আমি মনে বলছি। শুধু তুমি কি সত্যিই ভগবান মানো? মানি, তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যাওয়ার কথা বলছি, নইলে এখানেই গলায় দড়ি দিয়ে মরতুম, ফিরে যাওয়ার কথা একবারও মুখে আনতুম না। কিন্তু আমি তো ভগবান মানি না। আমার মতন তুমিও একদিন মানবে, কিন্তু আমাকে কখন রেখে আসবে নরেন্দা? সে কখনো তোমাকে মেনে নেবে না। নিন না নিন, এটা তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন, এ কথা আমি নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো দেখি? আর সমস্ত পাড়ার মধ্যে কি একটা বৃষ্টি গন্ডগোল পড়ে যাবে? একবার ভেবে দেখো তো দেখি। সে কথা তুমি ভেবো না নরেন্দা, তখন তিনি আমায় উপায় করে দেবেন। তোমার না হয় একটা উপায় করবেন, কিন্তু আমাকে তো 5-7 বছরের জন্য জেল খাটতে হবে। শেষকালে এমনভাবে ডুবালে জানলে তোমার মনের মধ্যে এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা নাকি? তবে আমার কি উপায় হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে আমি বাঁচবো কি করে? শুধু নিজের কথাই ভাবছো, আমার কথা একটু ভাবছো না? সবকিছু না বুঝে আমি কি করব তোমাকে বলতে পারছি না। ও কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, বৌদিমণি কিছু খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে। তুমি যাও। অসুখ করবে না কেন? শুধু জল খেয়ে কি মানুষ বাঁচতে পারে? দুটি বেলা দেখছি ভাতের থালা যেমন ছিল তেমনই পড়ে থাকে, অর্ধেক বেলা তো হাতও দেয় না। তোমার এত অসুখ করেছিল, আমাকে খবর দাওনি কেন? আর তাছাড়া তোমার বামনটা তো আমার বাসা চিনে।
আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি একা ফিরে যাব। আমি তার দিব্যি করে বলছি, আমি কাউকে বিপদে জড়াবো না। আমার সমস্ত অপরাধের শাস্তি আমি নিজে মাথা পেতে নিব। কারণ নাম করব না, কাউকে শাস্তি দেব না। আমাকে এখানে আটকে রেখে আমার সর্বনাশ করো না দিদি। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি দাদাকে সব বলবো। তুই এসেছিস মুক্ত? কেমন আছেন তিনি? এই কয়দিন কেমন করে কাটিয়েছিলেন মানুষটা? মেজো দাওয়ারের সঙ্গে ওর খাবার দিয়েছিলি তো মুক্ত? নাকি শুধু জল খেয়েই কাটিয়েছে সারা রাত? নিরীহ মানুষ, কারো উপর রাগ দেখাতে পারে না, কাউকে কড়া কথা বলতে পারে না। কোথায় গামছা, কোথায় কাপড়, কোথায় জল, একটু খবর নিয়েছিলে তো মুক্ত? বৌদিমণি, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, অদৃষ্ট ছাড়া কোনো পথ নেই বৌদিমণি। নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না? তুই তো আমাকে ঘর করতে দিলি না। তুই আমার কেন এত বড় সর্বনাশ করলি মুক্ত? আমি এখন কেমন করে গিয়ে আমার স্বামীর সামনে মুখ দেখাবো? তোমাকে কি আর বলবো বৌদিমণি, বাবু ছাড়া বাড়ির সবাই জানে বাড়ি পুরার খবর পেয়ে রাগারাগি করে তুমি বাপের বাড়িতে চলে গেছো। শাশুড়ির হুকুম নেওনি বলে তিনি রাগ করে বাবুর সাথে কথা বলেন না। মাগে কি বজ্জাত মা, যে কষ্টটা বাবুকে দিচ্ছেন দেখলে পাষাণেরও দুঃখ হয়। তুমি কি আর সাথে ঝগড়া করতে বৌদিমণি? ঝগড়া করা আমার চিরদিনের জন্য ঘুচে গেল রে মুক্ত। তোমাদের আগুনে পুড়ে যাওয়া বাড়ি এ কদিনে বাবু ঠিক করে দিয়েছে। এই বাড়ির ঠিকানাও তিনি জানেন। কি করে জানেন? মাসখানেক আগে যখন এ বাড়ি ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর বামুনের পাছিয়ে মিছে কথা বলতে পারলুম না বৌদিমণি, তাই চলে আসার দিন এ বাড়ির ঠিকানা বাবুকে বলে দিলুম। বৌদিমণি, যদি তিনি তোমাকে ফিরিয়ে নিতে আসেন? না মুক্ত, তুই আর কথা বলিস নে। আমার পাপের প্রায়শ্চিত্ত তুই আমাকে সজ্ঞানে বইতে দে। আমাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে বৌদিমণি, টাকার সাথে তো ওজন করে তুলতে পারবে না। ওরে মুক্ত, পৃথিবী এখনো বদলে যায়নি। পৃথিবীই আছে। আকাশ কুসুমের কথা কানে শোনা যায়, ওকে চোখে দেখা যায় না। তুই আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চল না দিদি। চলো আমরা পালাই। তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো। বাড়ি চলো।